দুর্গাপদদের পরিবার মৌর্য তথা গুপ্ত যুগ থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে প্রাচীন বস্তুর রক্ষণাবেক্ষণ করে আসছে। ও জাহাজ মৌর্য যুগ থেকে তাদের পরিবারের সম্পদ। দুর্গাপদকে এগিয়ে নিয়ে যেতে হবে এই লড়াই। অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ঘুচবে পরাধীনতার শৃঙ্খল। আমি এ আলো জ্বালিয়ে দিয়ে গেলাম, আর আমার মায়ের দেওয়া এ আলো নিয়ে যাব দূর দূর পরাধীন দেশে, যেখানে যেখানে সাম্রাজ্যবাদী আতিথেয়তার সুযোগ নিয়েছে। সাধারণ মানুষের রক্তের ফসলে যেখানেই ভরে উঠেছে শয়তানের ধনাগার, সেখানেই এ বিচারের খড়গ নেমে আসবে। হয়তো কোনো সময় বৃহৎ কল্যাণের পথে নিরীহ প্রাণও বলি যাবে, কিন্তু তাতে থেমে থাকবে না ন্যায়ের পথ। নমস্কার, বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক কর্ণশীলের কলমে একটি গ্রিক মাইথোলজি নির্ভর অলৌকিক ছোট গল্প লোচন কাজল। লেখক কর্ণশীল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে জন্মগ্রহণ করেন। পেশায় জিম ট্রেনার। ঋতবাগ প্রকাশনী থেকে প্রকাশিত হয় ওনার প্রথম বই ঠিক 12টা। লেখকের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ছায়া সপ্তক, ঈশ্বরনামা, চন্দ্রকুহক, ঈশ্বর দহন প্রভৃতি। ইতিমধ্যে অজস্র গল্প অডিও স্টোরি হিসেবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। বঙ্গ সাসপেন্স চ্যানেলে এটি ওনার লেখার দ্বিতীয় গল্প। শুরু হচ্ছে আজকের গল্প লোচন কাজল। শাখাই গ্রামের কাছে অজয় যেখানে গঙ্গার হাত ধরেছে আদুরে ছোট ভাইয়ের মতো, তার দক্ষিণ পারে কোনো পুণ্যময় ঘাটে বসেই হয়তো মহাজ্ঞান তাপস চৈতন্যদেব কেশব ভারতীর দিক নির্দেশে ভক্তিরূপ মহাস্রোতে গা ভাসিয়েছিলেন। সে কাটোয়া শহর, চৈতন্যদেব, উইলিয়াম কেরি প্রমুখের স্পর্শধন্য নগর, 4টি প্রধান জেলার সংযোগস্থল। পার্শ্বস্থ জনপদ দাইহাট একদা ব্যবসা বাণিজ্যে সমগ্র গৌড় সমতট রাঢ়বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বলে প্রতিপাদ্য হতো। দাইহাটেরই চন্দনদাস বেনে চৈতন্যদেবের আশীষ ধন্য হয়ে একদা প্রাণাধিক প্রিয়া চুয়াকে গান্ধর্ব মতে বিবাহ করে এনেছিলেন নিজ গৃহে। শাখাইগ্রাম ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হয়ে আজও দীর্ঘশ্বাস ফেলে। রবার্ট ক্লাইভ এখানেই মিলিত হতে চেয়েছিলেন মীর জাফরের সঙ্গে। যদিও কোনো কারণবশত এই সাক্ষাৎকার সম্ভব হয়নি, তবুও উত্তর সাগর তথা আইরিশ উপসাগরের উন্মত্ত নোনা জল ভয়াবহ অনুপ্রবেশকারী হয়ে ঢুকে পড়েছিল, মিশে গিয়েছিল মিঠে উর্বর ভাগীরথী গঙ্গার ধারায়। অজয়ের বাঁকে বাঁকে গ্রামে গ্রামে উকি দিতে চলে গিয়েছিল রাঢ়বঙ্গের গ্রামে গ্রামে। অজয়ের বাঁধ যেখানে উত্তর পশ্চিমে শেষ হয় সেই গোয়াই গ্রাম পর্যন্ত। কাটোয়ার পোড়াঘাট থেকে গোয়াই গ্রাম পর্যন্ত এই দীর্ঘ বাঁধের দুধারে বেগুনখোলা, এনায়েতপুর, শাখাই গ্রাম, উদ্ধরণপুর, মাইকাটোয়াতেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে থাবা বসিয়েছিল নীল চাষের নামে। ঠিক যেমন ব্রাজিলে পর্তুগাল, আর্জেন্টাইন পম্পাসে স্পেন, আর সমগ্র আফ্রিকায় ইংরেজ। ইন্ডিয়ায় তখন যাচ্ছে তাই রাজ। ইস্ট ইন্ডিয়ার আতুর ঘরে জগৎ শেঠ, উমিচাঁদ, মীর জাফররা ধাঁই হয়ে বসে ইস্ট ইন্ডিয়ার অবাধ করহীন বাণিজ্যের সন্তানকে প্রসব করাবার জন্য উঠে পড়ে লেগেছে। নবাবের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আর সংকীর্ণ স্বার্থ পূরণের জন্য বাংলা, বিহার, উড়িষ্যার মসনদকে রক্তাক্ত তখ্তে পরিণত করেছে।
বিলাসী ও উচ্ছৃঙ্খল হলেও প্রজাদের জন্য বাংলার শেষ নবাবের প্রাণটা কাঁদত। এ যেন ভেগাসের সুরির জুয়াবাজ সেই বাপের মতো, যে বাপ পিতেমোর ভিটে বাড়ি বেচে জুয়া খেলে ফতুর হয়ে মাগ ছেলের পেট চালানোর জন্য শিকাগোর কসাইখানায় চর্বি পরিষ্কারের কাজ করত। বাংলাদেশ তখন ইতিহাসের ভারী পায়ের নিচে চাপা পড়ে চিঁচি করছে। দিল্লির ময়ূর সিংহাসন পাখা লাগিয়ে মাদাম তুষর পানে উড়ব উড়ব করছে। দেওয়ানি খাসের নিভু নিভু আলো দেওয়ানি আম পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বান্দাবাদী মহলে ক্ষুধিত দেওয়ালের চোরা কুঠুরিতে দম বন্ধ হয়ে মরছে। এনায়েতপুর কালীবাড়ির আশেপাশের সমস্ত গ্রামাঞ্চল জুড়ে নীল চাষের রমরমা তখন। ভাগীরথীর রসে পুষ্ট জমির পাট, ধান, ছোলা, মুগ, মসুর ক্ষেত জুড়ে শুধু নীল চাষ। কুঠিঘর, কোঁতঘর, কুঠির কাছারি রমরম করত দুপুর রাতে। চণ্ডীতলার কালীবাড়িতে সাঁঝবাতি দেওয়ার লোক পাওয়া যেত না। গ্রামের পুরুষেরা নীল জাল দিতে ব্যস্ত থাকত, আর মেয়েরা ব্যস্ত কাছারির নিভু নিভু পাংশু আলোয় রাতের প্রহরে প্রহরে নেশাতুর শিখা উস্কে দিতে। কালীবাড়ির পূব দিক দিয়ে বয়ে গেছে বিরাট ভাগীরথী নদী। অমাবস্যায় বোমকেশী কালীর মতোই সে ভয়াল ভয়ঙ্কর। পূর্ণিমার একলা পানসি বা সদাগরি বজরার স্বল্প আলোর সঙ্গতে রহস্যময়ী। দ্বারে বসা দাড়ি ভগ্নমধুর গলায় কখনো হয়তো গেয়ে যেত, কি আছে তোর কালা বুকে, কালা বুকে উজল বুকে, কত পরাণ ভাইসা গেল, কত পরাণ ভাসল সুখে, কত পরাণ ভাইসা গেল, কত পরাণ ভাসল সুখে, কি আছে তোর কালা বুকে। তখনকার দিনে কোনো ব্রিটিশ বাচ্চার বাংলায় থাকা আর এখনকার দিনে আমেরিকায় থাকা আকছার হতো ও হয়। চা বাগানে, সেনাবাহিনীতে, নীল চাষে অসংখ্য ইংরেজ ভাগ্য পরীক্ষা করতে ভারতীয় উপমহাদেশে আসত। তখন ভারতের উত্তরে জাফরান, আপেল, চা, সুতি, পাট, রেশমের ভাণ্ডার। মধ্য ও পশ্চিমে পাথর, দুধ, ঘি, হাতির দাঁত, ঔষধি, চন্দন কাঠ, দেদার। দক্ষিণে সুগন্ধি মশলা, হিরে, সোনা, আর উত্তর পূর্বে এলাচ, খনিজ, কয়লা, লোহার কোষাগার। ভারত সোনার চিড়িয়া, প্যারাডাইসের বুলবুল। কোম্পানি কি আর এমনি এমনি খ্যাপা কুকুরের মতো হামলে পড়েছিল? শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারিরা সরল সিধে মানুষগুলোকে গির্জার শান্তির লাল মেপেল জল খাওয়াতে শাখায় গ্রামে ডেরা বেঁধেছিল তখন। ক্রিশ্চান হয়ে ধম্মে কম্মে কোম্পানির কাজে মন দেবে আর কি। এনায়েতপুর কালীবাড়ি গ্রামের মাঝামাঝি অবস্থিত হলেও তার পিছন দিকে ছিল নিবিড় জঙ্গল। কাঠচাপা গাছের আধিক্যের জন্য এতদাঞ্চলের লোকে চাপাবনি নাম দিয়েছিল। ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত মিশনারি আর নীল সাহেবের দল ঘুণাক্ষরেও ওই বনে ঢুকত না। ইউরোপীয় কুসংস্কারের কোনো ইয়ত্তা নেই। সংখ্যায় 13 হলে চলবে না, ইস্টারে কালো পড়লে চলবে না, তারপর তো এলফ, ট্রোল, অর্ক, ডোয়ার্ফ, মিনেটর, সর্সারার তো আছেই। কিন্তু তারা সবচেয়ে বেশি যাকে ভয় করত তা হলো তাদের ভাষায় ইন্ডিয়ান নেক্রোম্যান্সার, সাদা বাংলায় যাকে বলে কাপালিক। চাঁপাবনি যেখানে শেষ হয় ভাগীরথীর ঢাল বেয়ে, সেখানে এনায়েতপুরের মহাশ্মশান ছিল সেই সময়। তন্ত্রসাধকেরা শ্মশানে বসে তন্ত্র সাধনা করতেন। সব সাধনাও স্রোতের টানে ভেসে আসা মৃতদেহ সূচালো বাঁশ দিয়ে বিধিয়ে টেনে আনতেন পাড়ে।
শবদেহের উপর বসে অবদ্ধ ভাষায় বিড়বিড় করতেন। ধুনির ধোঁয়া, কারণবাড়ি আর গঞ্জিকা প্রসাদ ধন্য করমচার মতো লাল টকটকে চোখ দেখে ছেলে ছোকরারা তো ভয় পেতই, লালমুখ নীল চোখরাও ও পথ মারাত না। চারটে দুধেল গায়ে ছিল পরাক্রম ঘোষের, দুটো কালো আর একটা লাল, বাছুরটা সাদা কালো। গ্রামের উত্তর দিকে একটা ফাঁকা পতিত জমি ছিল। সারা বছর নদীর সরসতা শুষে সেখানে ঘাস জন্মাত। তার লাগোয়া মকরদহ বিলে সারা বছরই প্রায় জল থাকত। গভীরতা এত বেশি যে বর্ষার জল শুকোতে প্রায় বছর ঘুরে যেত। পরাক্রমের গরুগুলোকে চড়াতে যেত তার ছোট ছেলে বনবিহারী, বছর 22-এর ছেলে, টানা টানা কাজলা চোখ, সুঠাম দেহ, কচি ঘাসের রঙের। মকরদহের তীরে গরুগুলোকে ছেড়ে দিলে তারা নিজে নিজেই ঘুরে বেড়াত আর ঘাস খেত। আর বিহারী গাছের নিচে বসে মুড়ি মুড়কি খেত বা চিত হয়ে শুয়ে দাঁতে ঘাসের মিষ্টি কোড়া কাটত। দুপুরের রৌদ্রে নিজের ছায়া যখন সবচেয়ে ছোট হতো, বাড়ি চলে যেত দুপুরের খাবারের জন্য। এমনই একদিন দুপুরের খাওয়া সেরে সে যখন এলো, দেখল লাল গরুটা নেই। সামনের মাঠ বা মকরদহের পাশে খুব বেশি গাছের সমাবেশ ছিল না। অন্য গরু দুটো আর বাছুরটাও খুব বেশি দূরেও নেই। দিব্যি ঘাস খাচ্ছে তারা। নরম ঘাসে গরুগুলোর পায়ের ছাপ দেখতে দেখতে বনবিহারীর মাথাটা ধাঁ করে ঘুরে উঠল। সামনের দৃশ্যপট আস্তে আস্তে বদলে যেতে লাগল। ছোট ছোট মাঠ, দহ মুছে গিয়ে দু চোখের সামনে ফুটে উঠল একটা মন্দির। তার ভিতরে কালী মূর্তি, ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে। পাশের বিরাট গাছটা দেখে বনবিহারী চিনতে পারল। সে যা দেখতে পাচ্ছে সেটা আদতে এনায়েতপুরেরই কালীবাড়ি। আর বট গাছের নিচে খুঁটি ওপরানো লাল বেয়ারা গরুটা আরামসে প্রসাদী পাতা চেটে চেটে খাচ্ছে। গরুগুলোকে গোয়ালে বেঁধে বনবিহারী ভাবতে বসল, এ কেমন করে সম্ভব হলো? আরও একদিন গ্রামে এক বিরাট সাধু এসে থানা দিয়েছেন গ্রামের ঠিক মাঝে, বাজারের চকে। ইয়া লম্বা দাড়ি গোফের জঙ্গল, মুস্কো কালো চেহারা, কপালে লাল তিলক, গলায় 3-4 ফেরতা রুদ্রাক্ষের মালা। মুচকি মুচকি তিনি হাসেন আর বলেন, নীলবাড়ি ভাঙতে চলেছে, নীলবাড়ি ভাঙতে চলেছে। ডিকেন্স সাহেব গ্রামের মানুষকে খ্রিস্টের কথা শোনান, রামের কথা বলেন, কোপারনিকাস, গ্যালিলিওর কথাও বাদ দেন না। ভালো মানুষ, টাক মাথা, সাদা গাউনে, বেশ সন্ত সন্ত ভাব একটা। খুব ভালো বাংলা বলতে পারেন ডিকেন্স। তবে ফিউরিও অ্যাঙ্গোবুলিস্ট হয়ে পড়তেন মাঝে মাঝে। সেদিনও তাই হলো। শটান চলে এলেন নবাগত সাধুর কাছে, বললেন, কেন নীলবাড়িতে আগুনটা লাগবে কেন? যেখান থেকে সব দিকে আগুন ছড়ায় সেখানে আগুন লাগতে তো বাধ্যই, এ অনিবার্য। অ্যান্ড আপনি সেটা দেখতে পাচ্ছেন? আপনি কি ভবিষ্যৎ দেখতে পান? তা দেখতে পাই না, তবে অনুভব করতে ঠিক পারি। You subhuman, half-nacked, clairvoyant trash. You seems to defy science itself, huh? You... সাধু বাবা ঠিক বলেছেন,
কুঠি বাড়ি শুধু নয়, পুরো বাংলায় আগুন লাগবে। নীল বাড়িতে তালা পড়বে। তুমি কে? ডিকেন সাহেব জিজ্ঞাসা করলেন। কোনো উত্তর দিতে পারল না বনবিহারী ঘোষ। তার দৃষ্টি তখন আকাশের দিকে। শূন্য সে দৃষ্টি কোথাও বাধা পায়নি। নীল আকাশ আর সবুজ গাছের মাথা ছাড়িয়ে চলে গেছে অনেক দূরে। 93 বছর বয়সে সিদ্ধকাশী দেবীর প্রথম দাঁত পড়ল সেদিন। হাউমাউ করে কেঁদে কেটে তিনি 2 ছেলে, 3 নাতি আর 1 নাতনিকে ঘুম থেকে তুলে বললেন, ও রে ও আদি, ও শ্যামা, সরলা, দুর্গাপদ, তোদেরকে দেখবে বাছা। আমার তো সময় হয়ে এলো। গরুগুলোকে আর ছেলেগুলোকে সময় মতো খেতে দিও বৌমারা। আর ওই মুদির দোকানে সুপুরি বাবদ 873 টাকা বাকি পড়েছে, দিয়ে দিস তোরা। ওরে ওরে, আমারে কি সর্বনাশ হলো রে। আমি তো এবার হাসতে হাসতেও যেতে পারবো না রে। সিদ্ধকাশী দেবীর পান থেকে চুন খসলে রেহাই ছিল বটে, কিন্তু সুপুরি খসলে রেহাই ছিল না। শোনা যায় ফুলশয্যার পরদিন সকালে স্বর্গত স্বামী নেত্রনারায়ণের মুখ থেকে 1 মুঠো সুপুরি বেরিয়েছিল। তারপর থেকে 3 দিন তার কথা বন্ধ হয়ে গিয়েছিল, আর খাওয়া প্রায় 1 সপ্তাহ। বড় ছেলে আদিনাথ চট্টোপাধ্যায় কালী মন্দিরের সেবায়েত। মেজ ছেলে শ্যামাপদ যাত্রা দলে অংশ করেন। 3 টাকা মাসকাবারি মাইনে, বস্তাখানেক চাল তার বরাদ্দ। আদিনাথের একটাই ছেলে দুর্গাপদ। সিদ্ধেশ্বর পণ্ডিতের পাঠশালায় পড়ে সে। তার মতো বিচ্ছু ইহজগতে 2টি আছে কিনা সন্দেহ। তবে তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। মোড়ল মশাই অলোকাপতির মতে, দুর্গাপদ অত্যন্ত শান্ত একটা ছেলে। শুধুমাত্র পাঠশালায় গেলেই তার মাথাটা একটু গোলমাল করে। সকল বৃত্তে একসাথে ঘুরপাক খায় বলে সে পাগলাটে হয়ে বিভিন্নভাবে সবাইকে উত্ত্যক্ত করে। মেছুরে রাম জীবনের আবার অন্য মত। তার মতে, দুর্গাপদ আদতে মানুষই না, সে হলো মৎস্য অবতারের 2য় জন্ম। জীবন সমুদ্রে খল বলিয়ে ওঠে বলেই তার মধ্যে এত চাঞ্চল্যের বহিঃপ্রকাশ ঘটে। তবে যেদিন দুর্গাপদ পাঠশালায় পণ্ডিত শব্দের ব্যাসবাক্য করল, পণ্ডিত যিনি সকল পণ্ড করেন তাহাকেই বলা হয় পণ্ডিত, তখন সবাই এক বাক্যে স্বীকার করল ইনি 11তম অবতার অর্থাৎ বৃশ্চিক অবতারই বটে। ছোট 2 নাতি অর্থাৎ শ্যামাপদর ছেলেরা যমজ। শুম্ভ আর শম্ভুর বয়ক্রম 2। তারা হামাগুড়ি দেওয়া আর গুঁড়োমুড়ি খাওয়া অভ্যেস করে। সিদ্ধকাশী দেবীর বাড়িতে অনেক পুরনো একটা সিন্দুক ছিল। মরচে ধরা তালা অনেকবার বাপ কাকার চোখ এড়িয়ে খুলেছিল দুর্গাপদ। তাতে ধন সম্পদ বলতে ছিল তামা রূপোর গুটি 5-6 পয়সা। একটিতে বিনা হাতে একজন মানুষের ছবিও ছিল, আর পোকা কাটা হাতে লেখা কিছু হলুদ হয়ে যাওয়া কাগজও ছিল। এসবে দুর্গাপদর বিশেষ টান ছিল না। আসলে একটি বস্তু তাকে খুব আকর্ষণ করত। জিনিসটা ছিল অচেনা কাঠে তৈরি একটা পাল তোলা জাহাজ। 7টা পাল ছিল তাতে। মোরগ ঝুটির মতো টুপি পরা সৈন্য, হাতে তলোয়ার তাদের। সোজা তলোয়ারগুলোর বাঁটে শিবের ত্রিশূলের মতো চিহ্ন আঁকা।
জিনিসটা বনবিহারী দাদাকে একবার দেখিয়েছিল সে। বনবিহারী খানিকক্ষণ চেয়ে থেকে চোখ বুজে বিড়বিড় করে বলতে লাগলো, ও কত রঙের জলপাই, বাসরে কি দারুণ সমুদ্র! আরে 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 শিব ঠাকুর জাহাজ চালাচ্ছেন যে! ওরে বাবারে, কি বিশাল বিশাল সুর! ঝাড়া 2 ঘন্টা অজ্ঞান হয়েছিল বনবিহারী। ভয়ে কাউকে কিছু বলেনি দুর্গাপদ। সন্ধ্যারতির পর মন্দিরের দালানে বসে তারা গোনা আদিনাথের অনেক দিনের অভ্যেস। 393,03,472। 393,77,03,473। এ যাবৎ তিনি প্রায় 393,27,03,473টি তারা গুনে ফেলেছেন। তার মধ্যে 2-3 লক্ষ তো তার একান্ত নিজেরই আবিষ্কার, অর্থাৎ তিনি গোনা শুরু করার পর তাদের জন্ম হয়েছে। আজও খুশি খুশি মনে সন্দিগ্ধ চোখে আকাশের দিকে তাকিয়েছিলেন। একটিও তারা যেন তার চোখ এড়িয়ে যেতে না পারে। ডিকেন্স সাহেবের কাছে তিনি শুনেছিলেন, পৃথিবীর একদম উত্তরে কোন এক দেবতার বাড়িতে যেন একটা পাহারাদার আছে, যার নজর এড়িয়ে ঘাসটুকুও গজাতে পারে না। তেমনইভাবে খোলা আকাশের দিকে তিনি চেয়ে রইলেন। হঠাৎ তার মনে হলো অনেকগুলো তারা এক জায়গায় হয়ে একটা জাহাজের রূপ নিল। হ্যাঁ, পালতোলা জাহাজ। গ্রহাণুপুঞ্জরা হলো মাঝি মল্লা। দুধ সাদা ছায়াপথ বেয়ে জাহাজ ধীরে ধীরে নেমে আসতে লাগলো। আহ্লাদে আটকানা হয়ে আদিনাথ বুঝলেন এই নতুন মহাজাগতিক ব্যাপারটি একান্তভাবে তারই আবিষ্কার। নিজেই নিজের পিঠ চাপড়ে দিলেন কয়েকবার। বাহ, অপূর্ব! জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তারার জাহাজটি নামতে নামতে যখন কালী মন্দিরের বিপরীত দিকের বুনো আমড়া গাছটার মাথায় এসে থিতু হলো, আদিনাথের চুল খাড়া হয়ে গেল। তিনি বুঝলেন তার এই আবিষ্কার মোটেই আহ্লাদের নয়। কুলকুল করে ঘামতে লাগলেন, হাত পা খিল ধরে আসতে লাগলো। হঠাৎ দীপাবলির আগুন দেওয়া হাউইয়ের মতো জাহাজটি সাঁ করে আদিনাথের চোখের সামনে দিয়ে কালী মন্দিরের মাথা প্রায় ছুঁয়ে চম্পাবনি পেরিয়ে মকরদহের দিকে চলে গেল। পায়ের খড়ম হাতে নিয়ে ঊর্ধ্বশ্বাসে আদিনাথ ছুটলেন বাড়ির দিকে। বাড়ির উঠোনে ঢুকতেই শুনলেন তার বুড়ি মায়ের চিৎকার, ওরে ওরে, কে কোথায় আছিস? ছুটে আয়, আমার নতুন দাঁত গজিয়েছে। বনবিহারী অনেকক্ষণ ধরে আলোটাকে দেখছিল। কালী মন্দিরের মাথার উপর কিছুক্ষণ থিতু হয়ে চাপাবনি পার হয়ে মকরদহের দিকে ঘাস জমিতে গিয়ে আছড়ে পড়ল। নিঃশব্দ বিস্ফোরণ ঘটল একটা। টুকরো টুকরো হয়ে আলো ছড়িয়ে গিয়ে ঘাসের উপর কিছুক্ষণ জেগে রইল। তারপর ধীরে ধীরে 2-1 ধিকি ধিকি জ্বলে উঠে ঘুম পাওয়া শিশুর মতো নিভে গেল। তবে জোনাকিরা জেগে রইল। আর তখনই বনবিহারী শুনল নারী কণ্ঠের আর্তনাদ, বাঁচাও, বাঁচাও! গরুগুলো আগেই বাড়ির দিকে ছুটেছে। বনবিহারী জানে ওরা ঠিক গোয়ালে চলে যাবে, ভারী বাধ্য গরু কিনা। তাই নিশ্চিন্তে সে যেদিক থেকে চিৎকারটা এসেছে সেদিকে চলতে লাগলো। মকরদহের উত্তর পূর্ব কোণে একটা জায়গায় অনেকগুলো আমড়া গাছ ঘন হয়ে আছে। তার কাছাকাছি পৌঁছে বনবিহারী দেখল একটা মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে। চোখ দুটো জলে চকচক করছে, ঘামে ভেজা কপালে
দু এক গাছি চুল এসে পড়েছে। তোমাকে তো এদিকে আগে দেখিনি। কে তুমি? আমি গঙ্গানগরের পূরণ বেদের মেয়ে। পালকি করে যাচ্ছিলাম, ওই ভয়ানক আলো দেখে পালকি শুদ্ধ আমাকে ফেলে সবাই পালিয়েছে। বনবিহারী দেখল হাত কয়েক পেছনে সত্যিই একটা ডান্ডা ভাঙা পালকি অন্ধকারে মিশে পড়ে আছে। কিছুক্ষণ চুপ করে রইল সে, কোনো কথা বলল না। মেয়েটির ফোপানি ইতিমধ্যেই আবার বেড়ে যাওয়াতে বনবিহারী যেন স্বপ্নথিতের মতো জেগে উঠে বলল, আচ্ছা চলো, আমার বাড়ি চলো। হে মা, না না, তা কি করে হয়? আপনি গৃহস্থ মানুষ, আমিও ভদ্রঘরের মেয়ে, কি করে হয়? বাড়িতে আমার মা বাবা সবাই রয়েছেন, গৃহদেবতা রয়েছেন, আপনার কোনো অকল্যাণ হবে না। সময় সুযোগ মতো আবার না হয় গঙ্গানগর ফিরে যাবেন আপনার ওই চতুর্দোলায়। আচ্ছা বেশ, চলুন। আচ্ছা, আপনার নাম কি? বিনতা। আবার মৃদু হাসল বনবিহারী। সে না দেখেও বুঝতে পারল ভাঙা পালকিটা আলোর স্ফুলিঙ্গের মতোই ধীরে ধীরে ঘাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। সবার প্রথম ডিকেন সাহেব কথা বললেন। ওয়েল, মেয়েটির যখন কেউ নেই, দেন এই গায়ের মানুষ এরাই তার দায়িত্ব নিক। হ্যাঁ, বনবিহারীর বাপ পরাক্রম ঘোষ বলল, কেন তা নিব কেন? যার কেউ নাই তার যিশু আছে, খুব তো খুব চান। আপনি নেন না ওর দায়িত্ব। তা চার্জ নিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নিজস্ব কোনো থাকার জায়গা নেই এখানে। তাহলে মেয়েটিকে নিয়ে যেতে হবে শ্রীরামপুর বা কলকাতায়। ওয়েল, আপনারা অনুমতি দিন তাহলে। সিদ্ধেশ্বর পণ্ডিত চুপ করে রইলেন। আদিনাথ বললেন, কালী মন্দিরের সন্ধ্যারতির পরপর এই মেয়েকে পাওয়া গেছে। একে কি গ্রাম থেকে সরিয়ে দেওয়া গ্রামের পক্ষে কল্যাণকর হবে? নবাগত সাধু হুঙ্কার করে উঠলেন, বটেই তো। এ মেয়ে শুধু গ্রামের নয়, সমগ্র ভূমির মঙ্গল সাধন করবে। তারাস না ওকে, আপন করে নে। বনবিহারী মৃদু কণ্ঠে বলল, বাবা, আমি বিনতাকে বিয়ে করতে চাই, যদি অনুমতি হয়। পরাক্রম ঘোষ অরণ্যদেবের খুলি গুহার মতো বিশাল হাঁ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর চলো যাও বলে হনহন করে অকুস্থল ত্যাগ করলেন। দুর্গাপদ খুব ছুটছে, খুব জোরে ছুটছে। কানের পাশ দিয়ে হু হু করে বয়ে যাচ্ছে তুর্কি বাতাস, চোখ দিয়ে জল গড়াচ্ছে। খোরাসানি ডোলে লঙ্কা ভাঙলে যে ঝাঁঝ পাওয়া যায়, ওর সারা গা থেকে যেন সে উত্তাপটা আসছে। খবরটা ওকে পৌঁছে দিতেই হবে গ্রামে। শাখাই গ্রামের নীলকুঠি থেকে নীলকর সাহেবরা আসছে গ্রামের যুবকদের কুঠি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তাদের জোর করে নীলের দাদন দেওয়া হবে, নীল চাষ করানো হবে। অরাজি বা বিদ্রোহী হলে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। আর বাঁশের খুঁটিতে বা কুঠি বাড়ির থামে পিচমোড়া করে বেঁধে চাবুক মারা তো আছেই। ওদিকে অজ্ঞাত কুলশীলা বিনতাকে বিয়ে করার অপরাধে গ্রামের 5 মাথা তাদের এক ঘরে করে দেওয়ার পর তারা গ্রামের একটেরে মকরদহের তীরে ছোট্ট ঘর বানিয়ে থাকে। তাদের সঙ্গে কেউ দেখা সাক্ষাৎ করতে চায় না, তেমনই গ্রামের বিধান। শুধু দুর্গাপদ আসতে কোনো বাধা মানে না। সে বৃশ্চিক অবতার কিনা, তাই সে সব নিয়মের বাইরে। এদিকে সন্ধ্যাবেলায় বিনতা ছেলেটাকে কোলে নিয়ে গুনগুন করে গান শোনাচ্ছে। খোকা ঘুমোলো, পাড়া চড়লো, পুরকি এলো দেশে। খোকা ঘুমোলো, পাড়া চড়লো, পুরকি এলো দেশে। আর বনবিহারী দাওয়ায় ঠেস দিয়ে
দুর্গাপদর দেওয়া জাহাজটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। বিয়েতে তো তেমন কিছুই পায়নি ওরা, দুর্গাপদর দেওয়া এই উপহারটা ছাড়া। অন্তত তাই সবাই জানে। কিন্তু কাঠের বাক্সে রাখা পরাক্রম ঘোষের দেওয়া 3 ভরি সোনার হার, আদিনাথের দেওয়া পাট করে রাখা বেনারসি, ডিকেন্স সাহেবের দেওয়া সোনার ক্রস, আরও অনেক ছোট বড় উপহার অবশ্য অন্য কথা বলে। গ্রামের সব মানুষ অপরের চোখ এড়িয়ে টোনাটুনিকে দেখে যান আর এটা ওটা দিয়ে যান। আর সবাই বেশ ভালো করে বুঝিয়ে দেন অন্য সবার চেয়ে তিনি বনবিহারী আর বিনোদাকে অনেক বেশি ভালোবাসেন। ভর সন্ধেবেলায় আগাপাস্তলা মুড়ি দিয়ে শ্যামাপদ চক্রবর্তী এসে অবশ্য যা বললেন তাতে কিন্তু বনবিহারীর খুব একটা আমোদ হলো না। শাঁখাইগ্রাম কুঠিবাড়িতে যাত্রার আসর বসিয়েছিলেন কুঠিয়াল বেন্টন ক্যাম্পবেল। বিরাট কুঠিবাড়ির সামনের বাগানের একপাশে বেশ ফাঁকা জায়গায় মণ্ডপ সাজানো হয়েছিল। কংসবধ পালাই হচ্ছিল। কৃষ্ণের বৃন্দাবন পর্বের সময় কংসের ভূমিকা কিছু কম থাকায় শ্যামাপদ বেশ জিরেন দিচ্ছিল কুঠিবাড়ির চাকর মহলে। কাঠের তক্তপোষে বসে বেরিতে একটা টান দিয়েছে সবে, এমন সময় বৈঠকখানার গরমাগরম কথাই তার কান গেল। নীল চোখা আর বাঙালি গোমস্তার মধ্যে ভাঙা ভাঙা ইংরেজি বাংলায় যে আলোচনা হলো তার মর্মার্থ বুঝতে খুব একটা অসুবিধে হয়নি শ্যামাপদর। কাটোয়ার দোড়াঘাট থেকে গোয়াইগ্রাম পর্যন্ত এই দীর্ঘ বাঁধের দুধারে বেগুনখোলা, শাঁখাইগ্রাম, উদ্ধরণপুর অনেক আগেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুক্ষিগত হয়েছে। এতদিন এনায়েতপুরের দিকে নজর পড়েনি। তার কারণ কিছুটা হলেও ছিল চাপাবনির কাপালিক। ইতিমধ্যে ক্লাইড নদীতে বাষ্পচালিত স্টিমার চলেছে। ম্যানচেস্টারের কাপড়ের কলের চাহিদা বিষাক্ত নীল হয়ে থাবা গেড়ে বসল বাংলার বুকে। শিল্প বিপ্লব আর নব্য বিজ্ঞান মনস্কতার বলে বলিয়ান নীলকুঠি এগিয়ে আসতে লাগলো এনায়েতপুরের দিকে। বুঝলি বাবা বিহারী, এ তো আর সত্য যুগ নয় যে ব্রহ্ম সাপে ভস্য করে দেব, নয়তো বেটা লাল মুখদের আমি সেদিনই জ্যান্ত সিবিয়ে খেতাম। কি আর করব? কাকা, লড়াই আমাদের সবাইকেই দিতে হবে গো। গ্রামে যত তাড়াতাড়ি সম্ভব কথাটা পৌঁছে দিতে হবে। সেই বরং ভালো হবে। আমি যাই, বুঝলি, সবাইকে বলি গে। কাকাকে আসতে দেখেই দুর্গাপদ বনবিহারীর খাটের তলায় লুকিয়ে পড়েছিল। আদ্যপান্ত শুনছিল মন দিয়ে। পকেটের গুড় বাদামের তক্তিটা কুটুর কুটুর করে খাচ্ছিল। হঠাৎ বিনোতা বৌদিদির দিকে তাকিয়ে সে চমকে উঠল। বিনোতা ঘরের মাঝে বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিল। তার ডান দিকে খাটের তলায় দুর্গাপদ। হঠাৎ বিনোতার চোখ দুটো ধকধক করে জ্বলে উঠল। নীল একটা আভা চোখ দিয়ে বেরিয়ে এসে সম্পূর্ণ ঘরে গড়িয়ে যেতে লাগলো। পিঠের দিকের আঁচলের প্রান্ত খসে মাটির নিকোনো মেঝেতে পড়ে গেল। খালি পিঠের ডানা দুটো আস্তে আস্তে চামড়া ভেদ করে বেরিয়ে এলো, আর সে দুটো আস্তে আস্তে বড় হতে লাগলো। একসময় তারা প্রায় ঘরের নিচু চালা ছুঁয়ে ফেলল। দুর্গাপদ দেখল সেগুলো আসলে দুটো দুধ সাদা ডানা, ঝকঝক করছে, আর একটা নির্নিমেষ দ্যুতি বেরিয়ে আসছে তা থেকে। এবার তার চোখ পড়ল বিনোতার কোলের দিকে। লোচন কাজলের চোখেও সেই অদ্ভুত নীলাভা। সে আস্তে আস্তে উঠে বসল। তার পিঠেও ধীরে ধীরে জেগে উঠল ধবল দুটি পক্ষ। নিঃশ্বাস বন্ধ করে বসে আছে দুর্গাপদ। গুড় বাদাম জীবনও কিন্তু তার বন্ধ হয়নি। হঠাৎই তার চোখের সামনে মা আর শিশু দুজনেই জ্যামুক্ত তীরের মতো শূন্যে উঠল, আর নিচু ঘরের চালা ভেঙে তারা ভরা আকাশের মাঝে দুটো উজ্জ্বল বিন্দুর মতো মিলিয়ে গেল। দুর্গাপদও খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গ্রামের দিকে ছুটল।
দুর্গাপদ ছুটছে, খবরটা তাকে পৌঁছে দিতেই হবে। শ্যামাপদর মুখে সব কথা শুনে গ্রামের সব মানুষ এককাট্টা হয়েছেন। আদিনাথ, পরাক্রম, সিদ্ধেশ্বর পণ্ডিত, সাধু বাবা, আরও অনেক মানুষ। পুরস্ত্রীরাও ঘোমটা খুলে এসেছেন। প্রতিরোধ সামান্য, কিন্তু সংকল্প হিমালয়ান্তিক। ডিকেন্স সাহেবকে আজ ইংরেজিতে পায়নি, যদিও তিনি প্রচণ্ড রেগে আছেন। অস্থির হয়ে পায়চারি করছেন চৌমাথায়। বিড়বিড় করছেন, দাও, এমন হতে পারে না, এই অত্যন্ত অন্যায়, মেনে নেওয়ার মতো একদমই নয়। আমি ছেড়ে দেব না। আমি সমগ্র ভারতবর্ষের মানুষকে সামনে এনে এই নীলের স্বরূপ তুলে ধরব। মানুষকে নীলের আয়না আমি দেখাবো, ওকে? এমনভাবে আমি ছেড়ে দেব না। মকরদহের পশ্চিম পাড়ে বুনো জলপাইয়ের ইতস্তত গাছ, কালচে সবুজ পাতা আর ফলে গাছ ভরে আছে। ঘাসের ওপরেও বিছিয়ে আছে কিছু ফল। ঘাসের রন্ধ্রে রন্ধ্রে জ্যোৎস্না ঢুকে মিশে গেছে মাটির সঙ্গে। জোনাকি যেন জ্যোৎস্নারই টুকরো। মাটি খুঁড়ে বিনুতা একটা 2-3 হাত গভীর গর্ত করেছে। তাতে দিয়েছে দুধ, পদ্মগোখরোর রক্ত, বাদুরের কাটা মাথা আর কাকের পালক। তার রূপ এখন সম্পূর্ণ আলাদা। মাথায় ঝলমলে মুকুট, সোনার জড়িদার পোশাক, ধাতব ডানায় ঝিল মেরে যাচ্ছে মকরদহের জলে প্রতিফলিত জ্যোৎস্না। লোচন কাজলের গায়েও একই রকম পোশাক। মায়ের চারিদিকে সে ছোট্ট ঝলমলে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। বুকের চামড়ায় ধারালো ছুরি চালিয়ে দিল বিনোদ। বুক থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো। সে উষ্ণ ধারা মিশল গর্তের তরলে। সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে ফুটতে লাগলো অপার্থিব তরল। একসময় বিনোদার রক্ত নিঃশেষিত হল। লোচন কাজলের দিকে চেয়ে সেই ম্লান হাসি হাসল সে। তারপর ঢলে পড়ে গেল। তার দেহ পুঞ্জীভূত আলোকপিণ্ডের মতো শূন্য লোকে নক্ষত্র বেগে হারিয়ে গেল। তখনই ফুটন্ত তরল থেকে লক্ষ লক্ষ ডানাওয়ালা জীব জন্ম নিতে লাগলো। আকারে আয়তনে তারা লোচন কাজলের মতোই, শুধুমাত্র তাদের দেহাবয়ব ঘোর কালো। লোচন কাজল তাদের সামনে এলো শূন্য পথে। ভয়ানক কণ্ঠে বলে উঠল, তারপরই উল্কার মতো উড়ে গেল শাখাই গ্রামের দিকে। তার পিছনে অসংখ্য কালো বিন্দু। এনায়েতপুর গ্রামের নারী পুরুষের ভিড়টা যখন শাখাই গ্রামের কুঠি বাড়িতে পৌঁছল, তখন রাত প্রায় শেষ। জ্বলন্ত মশালের আলোয় রাত্রি শেষের হিম হিম হাওয়া লাগছে। কেঁপে কেঁপে উঠছে গাছের ফাঁকে ঘুমন্ত পাখি ছানার দল। কুঠিবাড়ির থামে ছেঁড়া ছেঁড়া জ্যোৎস্নার টুকরো লেগে আছে। সমাধিস্থলের নীরবতা চারিদিকে। দুর্গাপদ সবার অলক্ষ্যে পাঁচিল টপকে ঢুকে গেল চৌহদ্দির ভিতরে। বন্ধ ফটকের সামনে দাঁড়িয়ে সিদ্ধেশ্বর পণ্ডিত বললেন, দেখো ভাই, যা করার এই আমাদেরকেই করতে হবে। ওই বেগুন খোলা, উদ্ধরণপুর এইসব করে কোনো লাভ নেই। ওরা আসার আগেই আমরা রুখে দেব এই নীলের আগ্রাসন। জাতির এই দুর্দিনে। ভয়ঙ্কর এক চিলে চেঁচানিতে চমকে উঠলেন সিদ্ধেশ্বর, অন্যান্যরাও। মূর্তিমান বৃশ্চিক কুঠিবাড়ির ফটকটা ভিতরের দিক থেকে খুলে দিল, আর সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে সবাই বন্যার জলের মতো ঢুকে গেল। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে 30-40 জন বন্দুকধারী সিপাহীর নিষ্প্রাণ দেহ। তাদের দেহের অসংখ্য ক্ষতচিহ্ন দিয়ে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিয়েছে বাঁধানো উঠোন। শ্যামাপদ চিৎকার করে উঠল, এই তো বেন্টন ক্যাম্পেল। বেটা লাল মুখ দিব্যি মরে পড়ে আছে। বেটা মরেছে,
ওর ভাগ্য ভালো, নয়তো আজ ব্রহ্মতেজে ধ্বংস হতো। আদিনাথ গম্ভীর গলায় বললেন, কিন্তু এসব হলো কি করে? বনবিহারী এতক্ষণ চুপ ছিল। সে ধীরে ধীরে বলল, আমি প্রথম থেকেই জানতাম বিনতা আমাদের মতো মানুষ নয়। পরাক্রম ঘোষ আর্তনাদ করে উঠলেন, কি সর্বনাশ! এ তুই কি বলিস? আদিনাথ খুঁড়োর বাড়ির জলপাই কাঠের তৈরি জাহাজ পৃথিবীর কোনো জিনিস নয়। ও পশ্চিম পৃথিবীর এক পরাক্রমশালী রাজার। তার দেশ ছিল ইথাকায়। ওই ত্রিশূল শিবের নয়, ও দেশের জল দেবতার। ওই জলদেবী ইনো ছিলেন ওই রাজার আরাধ্যা দেবী। তিনি বারবার রাজাকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন। ইনো যখন তখন পাখির রূপ ধারণ করতে পারতেন। আর এই জাহাজ যে দেশে থাকবে তাকে ইনো রক্ষা করবেন। বনবিহারী সবার বিস্ময়াকুল দৃষ্টির সামনে বলে চলল। দুর্গাপদ বউ করে সবাইকে একটা পাক দিয়ে ছুটে যেতে যেতে বলে গেল, এবং বিনতা বৌদি হলো ইনো। কুঠিবাড়ির ভেতরের আবছা আলো আধারির মধ্য থেকে সাঁ করে উড়ে এলো লোচন কাজল। বিরাট ডানা বিস্তার করে আকাশে ভাসতে ভাসতে সে মন্দ্র গম্ভীর কণ্ঠে বলল, দুর্গাপদদের পরিবার মৌর্য তথা গুপ্তযুগ থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে প্রাচীন বস্তুর রক্ষণাবেক্ষণ করে আসছে। ও জাহাজ মৌর্য যুগ থেকে তাদের পরিবারের সম্পদ। দুর্গাপদকে এগিয়ে নিয়ে যেতে হবে এই লড়াই। অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়েই ঘুচবে পরাধীনতার শৃঙ্খল। আমি এ আলো জ্বালিয়ে দিয়ে গেলাম, আর আমার মায়ের দেওয়া এ আলো নিয়ে যাব দূর দূর পরাধীন দেশে, যেখানে যেখানে সাম্রাজ্যবাদী আতিথেয়তার সুযোগ নিয়েছে। সাধারণ মানুষের রক্তের ফসলে যেখানেই ভরে উঠেছে শয়তানের ধনাগার, সেখানেই এ বিচারের খড়গ নেমে আসবে। হয়তো কোনো সময় বৃহৎ কল্যাণের পথে নিরীহ প্রাণও বলি যাবে, কিন্তু তাতে থেমে থাকবে না ন্যায়ের পথ। বনবিহারীর দিকে একবার তাকালো লোচন কাজল। দুজনের চোখই অশ্রু সজল হয়ে উঠল। উত্তর পশ্চিম দিগন্তের দিকে উড়ে গেল লোচন কাজল। সূর্য উঠল। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে সিদ্ধেশ্বর পণ্ডিত বললেন, আমার এত সুন্দর বক্তৃতাটা মাঠে মারা গেল। আপনারা শুনলেন লেখক কর্ণশীলের কলমে লোচন কাজল। গল্পের নাট্যরূপদান, সূত্রধার ও কথক আমি অমিত সরকার। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, বর্ণিশা ভট্টাচার্য, সৌরভ সাহা, ইন্দ্রনীল ভাদুরী, শুভদীপ ঘোষ, দীপ্তিমান নন্দী, নীল চক্রবর্তী, প্রদ্যুৎ নাথ, সোমদর্শী, দেবস্মিতা ও ঋত্বিশ। প্রচ্ছদ দেখেছেন সৌমদীপ গুঁই। শব্দ সংযোজনে দেবরাজ। সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত। সামগ্রিক পরিবেশনা ও পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে আমাদের জানান, আর ভালো লাগলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।